যুবকদেরকে ভাই আপনাদেরকে কোনো বেকার ভাতা দিতে পারবো না। আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমরা বেকার ভাতা দিয়ে বেকারের ফ্যাক্টরি বাংলাদেশকে বানাতে চাই না। আমরা আমাদের প্রত্যেকটি যুবক যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। প্রত্যেকটা যুবক যুবতী শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে তাদের হাতে মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই। তারা দক্ষ হয়ে দেশকে সেবা দিবে, তারা দক্ষ হয়ে বিদেশে যাবে, সেখানেও তারা মর্যাদার সাথে তারা আয় রোজগার করবে, দায়িত্ব পালন করবে। আমরা আর আমাদের যুবকদেরকে বেকারের মিছিলে দেখতে চাই না। বলবেন এখন যাওয়ার পরের দিনে কি এগুলা হয়ে যাবে? না ভাই, হবে না, একটু সময় দিতে হবে। আপনারা দোয়া করবেন আমরা যেন ওই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করতে পারি। আপনাদেরকে সাথে নিয়ে পাশে নিয়েই ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত এবং ন্যায় ইনসাফের উপর একটি মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। মানবিক নেতা, আধুনিক বাংলাদেশের রূপকার জনাব ডাক্তার শফিকুর রহমান। বক্তব্য রাখবেন ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার একটা সালাম দেই মায়া করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, বগুড়া জেগে উঠেছে আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? জোহরের নামাজের সময় সমাগত, এই জন্যে আমরা খুব বেশি বক্তব্য রাখবো না, কিছু কথা বলেই বিদায় নিতে চাই। প্রথমে এই যে সামনে দেখতে পাচ্ছি, হা বলুন। কিসে হা? গণভোটে হা। হা গুলা উঠায় ধরুন। গণভোটে হা, তার মানে হচ্ছে চাঁদাবাজি, সন্ত্রাস, ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ এবং অবিচারকে না। আর এর বিরুদ্ধে একটা মানবিক বাংলাদেশকে হা। আপনারা সেদিন সবাই হা ভোট দিবেন তো ইনশাআল্লাহ? আপনারা সবাই দিলে হা ভোট পাশ করবে না? বগুড়ার প্রত্যেকটা ঘরে ঘরে হা ভোট পৌঁছে দিতে হবে। সবাইকে হা ভোটে উদ্বুদ্ধ করতে হবে। আমরা আশা করি হা ভোট বিজয়ী হলে বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফেরত আসবে না। সম্মানিত ভাইয়েরা, তারপরে দেখেন আমরা 10টা দল একত্রিত হয়েছে, একাই নির্বাচনে আসি নাই। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে 10 মিলেই আমরা দেশটা গড়তে চাই। শর্ত মাত্র 3টা। এই 3টা যারা মানবেন, আরো যারা আছেন সবাইকে আমরা ওয়েলকাম করব। নাম্বার 1, নিজে দুর্নীতি করবেন না, দুর্নীতিবাজদেরকে নিজের বগলের নিচে আশ্রয় দেবেন না। নাম্বার 2, ন্যায় বিচার সকলের জন্য নিশ্চিত করা হবে। কোনো রাজনৈতিক দল কিংবা যত প্রভাবশালী ব্যক্তি হন, বিচারের দিকে চোখ তুলে তাকাতে পারবেন না। বিচারকে তার আপন গতিতে স্বাধীনভাবে চলতে দিতে হবে। এ বিচার হবে শিশু থেকে বৃদ্ধ, গরিব ধনী মেহনতি মানুষ সহ সম্পদশালী যারা যেখানে আছেন, ন্যায় বিচার পাওয়ার অধিকার সকলের আছে। বিচার আর অর্থের বিনিময়ে বিক্রি হবে না, প্রভাবিত হবে না, রাজনৈতিক কারণে প্রভাবিত হবে না। সেই বিচারটা আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। 3 নম্বর শর্ত হচ্ছে, যেই বস্তা পচা রাজনীতি 54টি বছর এদেশে ফেসিবাদের জন্ম দিয়েছে, লুটেরার জন্ম দিয়েছে, দুর্নীতিবাজের জন্ম দিয়েছে, দুঃশাসনের জন্ম দিয়েছে, আয়নাগরের জন্ম দিয়েছে, এর বিপক্ষে সংস্কারের যে প্রস্তাব, ওই যে বললাম গণভোট, গণভোটে যখন হা বিজয়ী হবে তখন প্রতিজ্ঞা করতে হবে, ওয়াদা করতে হবে, সংস্কারের সবগুলো প্রস্তাব বাস্তবায়ন করতে সহযোগিতা করবেন। এই 3 শর্ত যারা মানবেন, আমরা তাদেরকে খোলা মনে বলতে চাই, আল্লাহ তাআলার ইচ্ছায়, তার সাহায্যে, জনগণের ভালোবাসায়, জনগণের ভোটে জামাতে ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়েই আগামী 5 বছর দেশ চালাতে চায়।
আমরা বিভক্তির বাংলাদেশ চাই না, আমরা ঐক্যের বাংলাদেশ চাই। এবার আসেন বগুড়ার জন্য কিছু কথা বলি। আমাদের প্রতিহিংসার রাজনীতি সব জায়গায় সুবল দেয়। আপনাদের এইখানে একটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছিল যেটার নাম চান্দু স্টেডিয়াম, তাই না? এখন কি আর এইখানে খেলা হয়? কেন হয় না? ওই হিংসার কবলে পড়ে গেছে, এই জন্যে হয় না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ জামাতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে মর্যাদার সাথে চান্দু স্টেডিয়ামকে আবার জীবন দেওয়া হবে, আবার আন্তর্জাতিক খেলা এখানে হবে ইনশাআল্লাহ। এ বগুড়া উত্তরবঙ্গের রাজধানী খ্যাত, সাত মাথা সারা উত্তরবঙ্গকে যুক্ত করেছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাদেরকে দায়িত্ব দেন দেশ পরিচালনার, আমরা এই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দায়িত্ব দেন, সুযোগ দেন, এই বগুড়া একসময় শিক্ষায় শিল্পে সারা উত্তরবঙ্গের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। এটা শত বৎসর নয়, এই ঐতিহ্য ছিল শত শত বৎসরের। বহু জায়গায় সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে, আজও বগুড়ায় একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠল না। আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন, এইটাও আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। মোটা দাগের এই বিষয়গুলোর পাশাপাশি যমুনার দ্বিতীয় সেতু, এইটাও বগুড়াবাসীর দাবি, এইটা পাশের গাইবান্ধার দাবি। আমরা ইনশাআল্লাহ এটাকে যৌক্তিক বিবেচনায় নিই। এটা কোনো দয়ার দান নয়, জামাতে ইসলামী তার দলীয় তহবিল থেকে এটা করবে না। আপনাদের যে টাকা, সেই টাকা দিয়েই কিন্তু এটা বাস্তবায়ন করা হবে। বলবেন এত টাকা আমরা দিতে পারি, হ্যাঁ দিচ্ছেন তো আপনারা। আপনাদের টাকাটা জুড়িতে রাখতেছেন, আর জুড়ির তলা না থাকার কারণে বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে 15.5 বছরে পাচার করা হয়েছে। আমরা চেষ্টা করব পেটের ভিতরে হাত ঢুকে ওই টাকা বের করে আনতে। এটা জনগণের টাকা, জনগণের জন্য উন্নয়ন খাতে এটা এসে যুক্ত হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, চোরদের জড় কেটে দেওয়া হবে, আর রাষ্ট্রের টাকা চুরি করতে দেওয়া হবে না। তখন আল্লাহ তাআলা এই রাষ্ট্রের ট্রেজারিতে তহবিলে বরকত দিবেন ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় তহবিল থেকে তখন সকল অংশ ইনসাফের ভিত্তিতে তাদের পাওনা পাবে ইনশাআল্লাহ তাআলা লাজিম। সম্মানিত বগুড়াভাষী, বগুড়ার মানুষ আমরা জানি শান্তিপ্রিয়, দেশপ্রেমিক এবং দিনপ্রিয়, ধর্মপ্রিয়। আপনারা শান্তিতে বসবাস করতে চান, শিক্ষিত ভদ্র মানুষ। সারা বাংলাদেশে কিছু জিনিস আছে, আমি ধারণা করি এটা বগুড়ায় নাই। তার 1 নম্বর হচ্ছে চাঁদা। বগুড়ায় চাঁদাবাজি নাই? কি বলেন এই সমস্ত কথাবার্তা আপনারা? বগুড়ায়ও চলে? হায় রে আল্লাহ, তাইলে দেশের কোন জায়গা বাদ পড়বে? চাঁদার জ্বালায় অতিষ্ঠ জনগণ। এই চাঁদার কারণেই কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পায় না। এই চাঁদার কারণে ভোক্তা ন্যায্য মূল্যে সে সবজি শাক কিনতে পারে না। চাঁদাবাজরা মাঝখানে বাঘ বসায় দেয়, এর ভার পড়ে গিয়ে জনগণের ঘাড়ে। ইনশাআল্লাহ তাআলা লাজিম আমরা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে, আমরা তাদের রেখে যাওয়া দায়িত্ব পালনে আমরা দেশবাসীকে কথা দিচ্ছি, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। বলবেন তার প্রমাণ কি? তার প্রমাণ আমরা এত মজলুম একটা দল, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত একটা দল। আপনারা বলুন, জামাতে ইসলামীর কেউ গিয়ে এই মুদির দোকানের কাছে, রাস্তার পাশে হকারের কাছে, কোনো কোনো জায়গায় ফকিরের কাছে কোনো চাঁদা চেয়েছে? যারা এত নির্যাতিত হওয়ার পরেও নিজেদের হাত পরিচ্ছন্ন রাখতে পেরেছে, তাদের হাতেই আগামী পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমরা কথা দিয়েছিলাম আমাদের কর্মীরা চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, মামলা বাণিজ্য করবে না। জনগণ সাক্ষী, আমরা আমাদের কথা রেখেছি। এখন যে কথাগুলা দিচ্ছি সেইগুলো আল্লাহর উপর ভরসা করে বিইজনিল্লাহ
আল্লাহ তাআলার সাহায্য নিয়ে সেইগুলো আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এই ধরেন একটা কথা, একদল তারা সরকারে আসার আগে 10 টাকা দরে চালের কথা বলেছিলেন। আপনারা 10 টাকা দামে কে কে এখন চাল কিনেন? একটু হাত তুলেন তো। আচ্ছা, এখন কিনলেন না। 9 সাল থেকে শুরু করে 24 সালের 4 আগস্ট পর্যন্ত 10 টাকা কেজি দরে চাল যারা কিনেছেন তারা হাত তুলেন, তাও কোনো হাত নাই। তার মানে কি? এই সমস্ত নগদ যে সমস্ত ধোঁকা দেওয়া হয়েছে অতীতে, ওরকম ধোঁকা আর বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আমরা যা করব এটি আমাদের পৈতৃক সম্পত্তি থেকে নয়, এটি জনগণের অর্থ ভাণ্ডার থেকে, তহবিল থেকে। ইনশাআল্লাহ সততা যেখানে থাকবে আল্লাহর রহমত সেখানে নেমে আসবে, কাজে বরকত হবে। আমরা একটা সম্মানিত জাতি হিসাবে বুক উঁচা করে দাঁড়াতে পারব। সব জায়গায় গিয়ে যুবকদের জন্য যে কথা বলি এখানেও তাই, মায়েদের জন্য যে কথা বলি এখানেও তাই। বিশেষ করে মায়েদের ব্যাপারে একটা স্পর্শ বার্তা দিতে চাই। মায়েদের ইজ্জতের মূল্য আমাদের জীবনের চেয়ে বেশি। মায়েদের কোনো অপমান আমরা বরদাস্ত করব না। কোনো লম্পটের জায়গা বাংলাদেশের জমির উপরে হবে না। এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। এই মায়েরা ঘরে থাকবেন সম্মানে নিরাপদে, রাস্তায় বের হবেন সম্মানে নিরাপদে, চলাচলে তাদের জন্য নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার এবং দায়িত্ব। কর্মস্থলে তাদের নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তারা নির্ভয়ে নিঃসংকোচে মনের প্রশান্তি নিয়ে স্বস্তির সাথে দেশ গড়ার কাজে পুরুষদের পাশাপাশি তারা অবদান রাখবেন ইনশাআল্লাহ। বলবেন ইসলামী সমাজ হলেও কি হবে? হবে, কেন হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মায়েদেরকে তখন যুদ্ধের ময়দানে পর্যন্ত যোদ্ধা হিসাবে নিয়ে গিয়েছেন, সেবার জন্য নিয়ে গিয়েছেন। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ কি আসমানের নিচে আর জমিনের উপরে আছে? সেই কাজে যদি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মহিলাদেরকে সম্পৃক্ত করে সম্মানিত করে থাকেন, হু আই এম, আমি কে তাদেরকে কর্মক্ষেত্র থেকে বিরত রাখার? সুতরাং ঘরে বাইরে যার প্রয়োজন আছে, মেধা আছে, যোগ্যতা আছে, তাদেরকে তাদের জন্য সম্মানজনক জায়গা তৈরি করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর যুবকদের জন্য আমাদের অঙ্গীকার, আমরা যুবকদেরকে ভাই আপনাদেরকে কোনো বেকার ভাতা দিতে পারবো না। আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমরা বেকার ভাতা দিয়ে বেকারের ফ্যাক্টরি বাংলাদেশকে বানাতে চাই না। আমরা আমাদের প্রত্যেকটি যুবক যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। প্রত্যেকটা যুবক যুবতী শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে তাদের হাতে মর্যাদাপূর্ণ কাজ তুলে দিতে চাই। তারা দক্ষ হয়ে দেশকে সেবা দিবে, তারা দক্ষ হয়ে বিদেশে যাবে, সেখানেও তারা মর্যাদার সাথে তারা আয় রোজগার করবে, দায়িত্ব পালন করবে। আমরা আর আমাদের যুবকদেরকে বেকারের মিছিলে দেখতে চাই না। বলবেন এখন যাওয়ার পরের দিনে কি এগুলা হয়ে যাবে? না ভাই, হবে না, একটু সময় দিতে হবে। আপনারা দোয়া করবেন আমরা যেন ওই অঙ্গীকারগুলো বাস্তবায়ন করতে পারি। আপনাদেরকে সাথে নিয়ে পাশে নিয়েই ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত এবং ন্যায় ইনসাফের উপর একটি মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা, আন্তরিক ধন্যবাদ। মূল্যবান সময় স্যাক্রিফাইস করে আপনারা এসেছেন। আমাদের এই আওয়াজ, এই কথাগুলো ঘরে ঘরে পৌঁছে দিবেন, দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করবেন। আর হা ভোটে আপনারা নিজেরা ভোট দিবেন, অন্যদেরকে ভোট দিতে বলবেন। এবার বগুড়ার 7টা আসন আমি 7টা পাল্লা তাদের হাতে তুলে দিচ্ছি। 1 নম্বর আসন অধ্যক্ষ শাহাবুদ্দিন সাহেব, আসেন আমার ডান দিকে আসেন, আমি একসাথে পরে কথা বলবো। তারপরে 2 নম্বর আসন, আচ্ছা 2 নম্বর আসন আমরা একটু আগে মুকামতলায় দিয়ে আসছি আলহামদুলিল্লাহ। 3 নম্বর আসন নূর মোহাম্মদ আবু তাহের, আমাদের যুবকদের এক আইকন,
তার হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম, একটু উঁচু করে ধরবেন আপনারা। তারপরে 4 নম্বর আসন ডক্টর মুস্তফা ফয়সাল পারভেজ, তার হাতেও দাড়িপাল্লা উঠিয়ে দিলাম, মাশাআল্লাহ। এরপরে 5 নম্বর ওখানে মুকামতলা না ওই ইয়েতে যাওয়ার পথে, আচ্ছা যাওয়ার পথে ইনশাআল্লাহ। ও উনি আসছেন তো, আসছেন। উনি সাবেক উপজেলা চেয়ারম্যান, চিনেন তারে? কে সে? জুড়ে বলেন। দবির ভাই, জুড়ে বলেন। ইনশাআল্লাহ পাল্লার জয় হবে ইনশাআল্লাহ। তারপরে 6 নম্বর আসন, জি ডান দিকে আসেন, আমরা ডানপন্থী, আমরা কিন্তু বামপন্থী না। আমরা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ভাইয়ের হাতে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। যেখানে দাঁড়িয়ে কথা বলছি তিনি এই আসনে প্রতিনিধিত্ব করবেন ইনশাআল্লাহ। তার বিজয় আমরা নিশ্চিত করব আল্লাহর সাহায্য নিয়ে। 7 নম্বর আসন, যে সম্ভবত এখানে সিরিয়ালি তিনি বয়সের দিক থেকে 3 নম্বর হবেন নাকি? 1 নম্বর শাহাদতুজ্জামান সাহেব, 2 নম্বর হ্যাঁ ও শাহাবুদ্দিন ভাই, না না এটা মানে না কেউ। ওনার মুখের দিকে তাকাইয়া বলে যে ওনার বয়স মাত্র 40 বছর। শাহাবুদ্দিন সাহেবের বয়স কি কেউ বেশি মনে করেন আপনারা? 40 বছরের তাজা যুবক। আল্লাহ তাআলা তাকে আরো যৌবন দিয়ে রাখুন। এবার আমাদের সাবেক জেলা আমির এবং বিভিন্ন সময় কেন্দ্রের দায়িত্ব পালন করেছেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের গুরু দায়িত্ব সহসভাপতি হিসাবে পালন করেন আমাদের সম্মানিত ভাই জনাব গোলাম রব্বানী, তার হাতে আমরা তুলে দিলাম ইনসাফের প্রতীক। সবার কাছে একই কথা, ইনসাফের প্রতীককে আপনারা বিজয় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। 10 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। শহীদি কাফেলা বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।